সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টার স্লাইড 2 আর স্লাইড 3টা পড়বো। তো খুব মানে 2 আর 5 বেশ সহজ জিনিসপত্র, একটু বলে যাই, একটু শোন। তো দেখ, এই আমাদের যে ড্রাগটা, আমি যদি একটা ট্যাবলেট বানাই, এই ট্যাবলেটের মধ্যে আমার যেটা কাজের জিনিস সেটা হচ্ছে গিয়ে মোটামুটি কম, দেখ 25 থেকে 30%। এই ট্যাবলেটটা বানানোর বাকি জিনিসপত্র আছে হচ্ছে গিয়ে 70 থেকে 75%। তো আমার যেটা খাবার খাওয়া দরকার সেটা হচ্ছে কি আমার এপিআই, মানে যেটা ঔষধ অ্যাকচুয়াল, যার থেরাপিউটিক ইফেক্ট আছে। আর সাথে আমরা যেগুলো অ্যাড করি সেটা হচ্ছে কি এক্সিপিয়েন্টস বলে। এখন বিভিন্ন টাইপের এক্সিপিয়েন্টস এর প্রকারভেদ বা এগুলা কি কাজে লাগে এগুলা সম্পর্কে আমরা বলতেছে। যেমন দেখ, ফার্মাকোকাইনেটিক কিছু পারপাসেস আছে, যেটা আমার ট্যাবলেটটা যাতে আমার পেটের অ্যাসিডে গলে না যায়, এটা একটা হইতে পারে। তারপরে এক্সিপিয়েন্টস এর মধ্যে আমরা যদি লুব্রিক্যান্টস ইউজ করি তাহলে দেখা যায় ওষুধটা খেতে সুবিধা হতে পারে, এইটা একটা। তো এই টাইপের ইয়েগুলো একটু পড়তে হবে। তো কথা হচ্ছে ড্রাগ স্টেবিলিটি। এখন আমি মানে আমার ওষুধটা যদি এমন হয় যে অক্সিডাইজড হয়ে যায়, তাহলে আমি কি করব, তার আশেপাশে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে তারে বাইন্ড করে রাখবো যাতে সে নষ্ট না হয় ঠিক জায়গা বরাবর যাওয়া পর্যন্ত। তো এরকম ভাবে আমি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারি, কিলেটিং এজেন্ট ব্যবহার করতে পারি, বাফারিং এজেন্ট ব্যবহার করতে পারি, যেটা দরকার। তারপরে আছে আমার ওষুধটা যদি মানে অ্যাকচুয়াল ওষুধের গন্ধ নিয়ে যদি ঝামেলা হয়, তাহলে আমি কি করব, একটু গন্ধ ওয়ালা কোনো কিছু অ্যাড করব। তাইলে আমি কালার এড করতে পারি, ফ্লেভার এড করতে পারি, মিঠা বানাইতে পারি, আর যা যা করা দরকার সব করতে পারি। আর একোয়াল সলিবিলিটি যদি বাড়াইতে হয় তাহলে আমি অ্যালকানাইজিং অ্যাসিড বা অ্যাসিড অ্যাসিডিফায়ার, যেটা দরকার এটা আমি ইউজ করলাম। তো বেসিক্যালি আমার এখানকার এটা বুঝছো তো যে এক্সিপিয়েন্টস গুলোর বিভিন্ন টাইপের কাজ এবং কি হিসেবে ব্যবহার করতে পারি, এটা একটা আইডিয়া দিল। আচ্ছা, এরপরে বিভিন্ন টাইপস এর এক্সিপিয়েন্টস নিয়ে আমাদেরকে কথা বলছে। একটা হচ্ছে কি ফিলার, ডাইলুয়েন্টস আর বাল্কি এজেন্টস। ফিলার নাম ফিলার কেন হয়েছে? কথা হচ্ছে আমার ঔষধের, মানে আমার প্রতিটা ডোজে যে পরিমাণ ওষুধ খাওয়া লাগে এটা পরিমাণ খুব অল্প হয়, এতই অল্প যে তুই আঙ্গুলের মধ্যে এটা ধরতে পারবি না, তাহলে খাবি কেমনে? তাহলে তুই কি করবি, ফিলার টিলার দিয়ে জিনিসটা বড় বানাবি যাতে তুই ধরে এটা খাইতে পারোস। তারপর হচ্ছে কি বাইন্ডার, তাহলে বাইন্ডারের কাজ কি হবে? বাইন্ডার নামের এক্সিপিয়েন্টস গুলো আসলে কি করবে, সব জিনিসপত্র গুলো একসাথে করলো। ধরলাম আমার এপিআই এর মধ্যে কথার কথা দুইটা আলাদা আলাদা কেমিক্যাল আছে যে দুইটা ড্রাগ হিসেবে কাজ করবে, কিন্তু তার একসাথে থাকে না, তাহলে আমি একসাথে থাকার জন্য কি করবো, বাইন্ডার ব্যবহার করলাম, এটা একটা এক্সিপিয়েন্ট। তারপর আছে ডিসইন্টিগ্রেটরস, তার মানে বাইন্ডার যেমন, আবার ঠিক জায়গা বরাবর গেলে যাতে ভেঙে যায় ওইটার জন্য আমি ডিসইন্টিগ্রেটরস ব্যবহার করতে পারি। গেল লুব্রিকেন্টস, নাম শুনেই বুঝি যে কি করা যেতে পারে। গ্লাইডেন্টস মানে হচ্ছে কি যেটা গ্লাইড করবে, যেটা সহজে পাস করে চলে যেতে পারে বা যার ফ্লোয়েবিলিটি ভালো। তো এটা হচ্ছে কি আমার ইয়ে। তারপরে সলভেন্টস আর আচ্ছা এক্সিপিয়েন্টস এর মধ্যে, হ্যাঁ, তারপরে সলভেন্টস আর আদার কোসলভেন্টস এর মধ্যে আমার যেগুলো আছে, যে আমি পানি পানি বা অন্যান্য কোসলভেন্টস এর মধ্যে যাতে ভালোভাবে জিনিসটা দ্রবীভূত হয়, যেমন যদি আমার পেটের অ্যাসিডের মধ্যে হইতে হয় বা অন্ত্রের এনজাইমের মধ্যে যদি দ্রবীভূত হওয়া লাগে, তাহলে যাতে যেই টাইপের জিনিসপত্র দেওয়া লাগে দিলাম। তারপরে বাফারিং এজেন্ট কি, যেটা আমার কিছু পিএইচ রিলেটেড ইয়েতে হেল্প করবে, তাই তো? গেল এটা। তারপরে প্রিজারভেটিভ, যাতে আমার ঔষধের ইয়েটা আমার ঠিক থাকে, কি বলবো, কোয়ালিটি ঠিক থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট, সুইটেনিং, যা যা আছে মোটামুটি আমি সবকিছু আগে বলে ফেলছি। তো এই শুরুর দিকে জিনিসপত্রগুলো খুবই সিম্পল ছিল। তো এরপরে দেখ বলতেছে যে ফার্মাসিউটিক্যাল ইউনিট অপারেশনস নামে একটা জিনিস আছে। কি হয়েছে যে আমি একটা ট্যাবলেট বানাইতে যাচ্ছি, এই ট্যাবলেট বানানোর বিভিন্ন স্টেপ গুলারে এক একটা ইউনিট অপারেশনস বলে। তো স্টেপস গুলা কি কি হইতে পারে? ড্রাইং আছে, ডিস্টিলেশন আছে, সাইজ রিডাকশন আছে, ইভাপোরেশন আছে। তো এরকম আরো অনেক কিছু থাকতে পারে। তার মানে বুঝতে পারছো যে আমার এই ট্যাবলেট বানানোটা তো একটা বিশাল স্টেপের কাজ, অনেকগুলো স্টেপ মিলে হবে। তো প্রতিটা স্টেপে আমরা একটা ইউনিট অপারেশনস বলতেছি। তো এই ইউনিট অপারেশনস গুলার একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখে নি, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। তো এখানে যেটা নিয়ে আলাপ করছে সেটা হচ্ছে কি পাউডার নিয়ে, ঠিক আছে? মানে এই স্লাইডটার মধ্যে ম্যাক্সিমাম এই হচ্ছে কি পাউডার। কারণ হচ্ছে কি কি, দেখ আমরা যখনই ওষুধের কথা বলি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে কি ট্যাবলেট। ট্যাবলেটও যদি না হয় ক্যাপসুল, ক্যাপসুলের ভিতরে যেটা থাকে ওটা আসলে পাউডার থেকেই বানানো, ঠিক আছে? এখন পাউডার থেকে যেহেতু বানানো, তাহলে পাউডারের স্টাডিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে পাউডারটা ফ্লো করে কখন, পাউডারটারে গ্লাইড করাতে পারবি কখন, পাউডারটা কখন পানিতে মিশবে, এই জিনিসগুলো তোরে ইয়ে করা লাগবে, অ্যাড্রেস করা লাগবে। তো এখানকার জিনিসপত্রগুলো দেখি পড়ে আছে, হ্যাঁ। তাইলে আমার পাউডার ফ্লো করে না, তাই কম মানে ধর ফ্লুইড তুই একটা সিরাপ খাইছিস, জাস্ট খাইছিস, ওকে, এটা গড়ায় চলে যাবে। বাট সেম স্ট্রেসের মধ্যে কিন্তু আমার পাউডার ফ্লো করবে না। তাইলে পাউডারটারে আমি যদি ফ্লো করাতে চাই অনেক কিছু করতে পারি। একটা হচ্ছে গ্র্যানুলেশন। গ্র্যানুলেশন মানে কি, আমি এটা ছোট 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 দানায় ভাগ করে ফেলতে পারি।
তাতে দেখা যায় যে কিছুটা স্পিড বাড়ে, ফ্লোয়েবিলিটি বাড়ে। আবার একটু পরে দেখবো যে তুই যদি দানা এতই ছোট করে ফেলাস তাহলে দেখা যাবে দানার পরে দানা স্ট্যাক হয়ে ও রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা একটা ঝামেলা, তাহলে একটা অপটিমাম সাইজে যেতে হবে। আবার হতে পারে ফ্লুইডাইজেশন, যে আমি পাউডারটারে এমন ভাবে তৈরি করবো যাতে এটা লাল লাল সংস্পর্শে আসলে এটার ভিতরকার অন্য কোনো একটা মানে ইয়ে তৈরি হয়, ফ্লুইডের মতো অবস্থা তৈরি হয়ে যায়। ওকে, তারপরে পাউডার একটা ইম্পর্টেন্ট প্রপার্টির কথা বলতেছে, সেটা কি, যে পাউডারটা কিভাবে প্যাকড টুগেদার। ঠিক আছে, তাহলে এই পাউডার মানে প্যাকিং সম্পর্কে তো আমরা পড়ছিলাম, একটা ছিল হচ্ছে গিয়ে এরকম আর এটার কি কি প্যাকিং জানি বলে, আহ রেক্টেঙ্গুলার নাকি কি জানি বলে, আরেকটা ছিল হচ্ছে রম্বোহেড্রাল, এরকম ভাবে প্যাকিং অবস্থা থাকতো। তার মানে পাউডারটার ভিতরে কতটুকু ফাঁকা জায়গা আছে, ওই পোরোসিটি কতটুকু আছে, এটার উপরেও আমার ফ্লোটা ডিপেন্ড করবে। যদি খুব বেশি রকম প্যাকড থাকে তার মানে কি তার মুভমেন্ট করা জায়গা কম, ওই পাউডারটা ফ্লো কম করে। ঠিক আছে, তো পাউডারটারে আমরা অনেকভাবে বানাইতে পারি। তো দেখ, কনস্ট্রাকটিভ উপায়ে বানাইতে পারি অথবা ডিস্ট্রাকটিভ উপায়ে বানাইতে পারি। তো কনস্ট্রাকটিভ মানে বুঝতেছি তো যে আমি পাউডার হিসেবে জিনিসটা তৈরি করবো, আর ডিস্ট্রাকটিভ বড় কোনো কিছু থাকবে ওটারে ব্লাস্ট করে দিব, ছোট হয়ে যাবে। আমি ব্লাস্ট আর করি না, অন্য কোনো প্রসেস করি, চাপ দেই, ভাঙি, বাড়ি দেই। এখন কনস্ট্রাকটিভের মধ্যে দেখ কি কি আছে, ক্রিস্টালাইজেশন আছে, প্রিসিপিটেশন আছে, আর কন্ডেনসেশন আছে। তো কন্ডেনসেশনটা ব্যবহার করা হয় ছোটখাটো পরিমাণ তৈরি করতে, আর বাল্কে এতে তৈরি করতে হলে ক্রিস্টালাইজেশন আর প্রিসিপিটেশন আমার প্রসেস। তো ক্রিস্টালাইজেশন প্রসেস যেটা আমরা করতাম, ওই বাংলায় যেটা আমরা বলতাম হচ্ছে কি নাম জানি কি, ক্রিস্টালাইজেশনের বাংলা জানি কি, কেমিস্ট্রিতে পড়ছিলাম। এটার কি বাংলা আছে? হ্যাঁ হ্যাঁ, কেলাসন কেলাসন কেলাসন। কেলাসন। হ্যাঁ ও কেলাসন। আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ। কেলাসনের বুদ্ধিটা কি ছিল, যে আমি একটা দ্রবণ তৈরি করব, এটার মধ্যে তাপ দিয়ে অতিরিক্ত দ্রবণ তৈরি করব, ঠান্ডা করব, ওটার নিচে কেলাস হিসেবে পড়ে যাবে। তো এই জিনিসপত্র গুলাই না ইংলিশে এই জায়গার মধ্যে লেখা আছে। তো এখন একটু সাহস করে পড়ে ফেলিস, খুব বেশি ভেজালের কোনো কিছু না। জাস্ট এখানে সিম্পলি কেলাসন আর প্রিসিপিটেশন এটার আইডিয়াই দেয়া, আর কোনো কিছু নেই। আচ্ছা, এই যে দেখ এখানকার এই আচ্ছা, পেজটার মধ্যে কনস্ট্রাকটিভ হয়ে কি হয় বলবি? মানে তো কনস্ট্রাকটিভের পাউডার মধ্যে, থেকে আমার, না না এই না না, পাউডার পাউডার থেকে থেকে না, অন্য কিছু হবে? পাউডার পাউডারের ছোট থেকে আমি পাউডার বানাবো, আর ডিস্ট্রাকটিভের মধ্যে পাউডারের বড় থেকে আমি পাউডার বানাবো, তার মানে ভাঙা লাগবে। আর কনস্ট্রাকটিভের মধ্যে দেখ ছোট 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 ক্যালাসে আমি একসাথে অ্যাড করে কি বানাচ্ছি, পাউডার বানাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এরপর আসি ফ্লো অফ পাউডারের মধ্যে। তো দেখ, ফ্লো অফ পাউডারের মধ্যে যে আলাপটা আমি কতক্ষণ আগে করতেছিলাম এটাই এই পেজের মধ্যে আছে, যে একটা গিভেন মানে ধর কোনো একটা সাইজ আছে, তো ওই ছিদ্রের মধ্যে একটা সার্টেন লিমিট পর্যন্ত আমি যদি পার্টিকেল সাইজটা কমাই তাহলে ফ্লো বাড়তে থাকে। এরপর আবার কি হবে, ফ্লো কমতে থাকবে। ফ্লো কমে যাবে কেন, এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কোহিশন আর এডিশন। তো বুঝতেছি যে কোহিশন আর এডিশন দুইটাই আমার এই জায়গার মধ্যে ঝামেলা। তো পার্টিকেল সাইজ যদি অনেক ছোট হয় তাহলে তার দেখ চারপাশে এরিয়া বেড়ে যাবে, মানে কম্পারেটিভলি, তখন সে আকর্ষণ করার জন্য আরো বড় এরিয়া পাচ্ছে। তো তারা করবে, তাদের মধ্যে কোহেশনের ফোর্স অনেক বেড়ে যাবে, তখন তারা খুব কাছাকাছি চলে আসবে। তো দেখা যায় ওইসব ফ্লো আস্তে আস্তে ফ্লো না হয় ওটা স্ট্যাকড হওয়া শুরু করে। তো মনে করো একটা ছিদ্র আছে, এটার মধ্যে নিচে পাউডার জমতে 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 একটা ওয়াল বা পুরা আর্চেস বলে, ব্রিজেস বলে। ব্রিজেস কেন বলতেছে, যে ওই এই ডিজাইনের একটা ব্রিজ তৈরি করে না উপর দিয়ে যাওয়ার মতো, তো এরকম স্ট্রাকচার তৈরি হয়। তো এইগুলোর কারণে কি হয়, পাউডারের ফ্লোয়েবিলিটিটা কমে যায়। তো এটা আহ, এই কারণেই। তো এইখানকার আলাপটাই আমি উপরে লিখে রাখছিলাম। ঠিক আছে, তো এটা বলা শেষ। তো ইনক্রিজ অফ ফ্লো করার জন্য আমাদের কতগুলা কাজ করা যায়, একটা হচ্ছে কি রিমুভাল অফ ফাইনেস্ট ফ্র্যাকশন, আর একটা হচ্ছে কি এডিশন অফ ভেরি স্মল স্মল কোয়ান্টিটিস অফ ফাইন পাউডার। আচ্ছা, আচ্ছা, ফাইনেস্ট ফ্র্যাকশনটারে হ্যাঁ, তো ফাইন পাউডার যদি আমরা এটার মধ্যে অ্যাড করি তাহলে দেখা যায় মাঝখানের গ্যাপ গুলার মধ্যে সে বসে গিয়ে কোহিশনটা কমায় দেয়। কোহিশন কমায় দেওয়ার কারণে কি হয়, ওই জিনিসপত্রগুলোর ফ্লোয়েবিলিটি কি হয়ে যায়, আবার বেড়ে যায়। ঠিক আছে, তো এরকম দুটো উদাহরণ দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে ট্যাল্ক, যাদেরকে গ্লাইডেন্ট হিসেবে ইউজ করা হয়। গেল। তো এখানে আরেকটা ইয়ে বলছে যে আমাদের যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটার মধ্যে ময়েশ্চার বা ধর পানি, এই দুটো জিনিসই ঝামেলা করতে পারে। ধর কোনো একটা জায়গা তুই যে মেশিনটার মধ্যে এই পাউডার গুলো ফ্লো করাচ্ছিস, ওই জায়গার মধ্যে যদি পানি পড়ে থাকে, তুই ভেবে দেখ পাউডারটা যাওয়ার সময় ওই জায়গার মধ্যে জাস্ট আটকা যাবে। তো সেম ভাবে যদি যেই জায়গাটার মধ্যে মানে যেই পরিবেশটার মধ্যে করাচ্ছিস ওখানে যদি হিউমিডিটি বেশি হয়, তাহলেও কি হবে, আমার পাউডার গুলোর মধ্যে পানি অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হবে, দুইটাই হবে, হয়ে তার মধ্যকার
সারফেস টেনশন বেড়ে যাবে, তো ওই জিনিসটার ফ্লোয়েবিলিটি কি হয়ে যাবে, কমে যাবে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি ইলেকট্রিক চার্জ। দেখ, আমার পাউডারটা যেহেতু ধর ওই স্টিলের বেল্টের উপর দিয়ে যাওয়া আসা করতেছে, ধর আমি কোনো কিছু একটা বানাচ্ছি বেল্টের মধ্যে দিয়ে আসা যাওয়া, তো ওখানে যাওয়ার সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হতে পারে। তার মানে পাউডারের মধ্যে যদি ইলেকট্রিক চার্জ তৈরি হয়, তাহলেও কি হবে, ফ্রিকশনাল মুভমেন্টে বাধা দিয়ে দিবে। কারণ কি, মনে করলাম আমার বেল্টটা প্লাস চার্জ হয়েছে আর পাউডার গুলো নেগেটিভ চার্জ হয়েছে, তাহলে তো আমার পাউডার বেল্টের সাথে জাস্ট আটকায় রয়েছে, ও তো সামনে যাচ্ছে না। ঠিক আছে, তো এই সব জিনিসপত্র দেখ, পার্টিকেল সাইজের কমানোর ফলে যে কোহেশন বেড়ে যায়, এটা নিয়ে আলাপ করছিল। মানে আমি অলরেডি কথাটা বলে ফেলছি যে 100 মিলিমিটার, এটা কি 100 মিলিমিটার যে 100 ন্যানোমিটার হইতো কিনা আমি জানি না। আচ্ছা, তো কোহিশনের ইফেক্টটা 100 মিলিমিটারের থেকে যদি ছোট হয়, তাহলে আমার কি হয়, আহ এই জিনিসটা মানে কোহিশন ভালো মতো এফেক্ট করা শুরু করে, তাহলে ভার্টিক্যাল ওয়াল তৈরি হয়। ভালো কথা। তো দেখ, আমাদের পাউডারটার ফ্লোয়েবিলিটি কেমন, এই জিনিসটারে চেক করার জন্য তো অবভিয়াসলি আমাদের কোয়ান্টিফিকেশন কোনো সিস্টেম থাকা লাগবে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজের কাহিনীটা কি, আমি করব গিয়ে কি, আমার মেইন আইডিয়াটা হচ্ছে আমি একটা কোন একটা জায়গার মধ্যে পাউডারটা ফেলা শুরু করব। তো পাউডারটার মধ্যে যদি কোহিশন বেশি হয়, তার মানে নিজের প্রতি নিজের আকর্ষণ যদি বেশি হয়, তাহলে একটা সিঙ্গেল জায়গার মধ্যে সে যতক্ষণ পারবে সে নিজের আটকায় রাখবে। আর যদি কোহিশন কম হয়, তাহলে দেখা যাবে সে ছড়ায় যাচ্ছে। তো অ্যাঙ্গেল অফ রিপোজ আমি বলতেছি কি, এই অ্যাঙ্গেলটাকে, পাউডারটা যে জায়গায় ছড়ায় গেছে, পাউডারটা যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ কম হলে কি, অনেক বেশি জায়গায় ছড়ায় থাকবে, তার মানে কি তার কোহেশন কম। আর অ্যাঙ্গেল অফ রিপোজ যদি অনেক বেশি হয়, তাহলে কোহেশন অনেক বেশি। তো দেখ, এই জিনিসটা চেক করা হয় অনেকগুলো উপায়। একটা হচ্ছে কি ফানেল মেথড। ফানেল মেথডের মধ্যে আমি উপর থেকে দিচ্ছি, নিচে স্ট্যাক হচ্ছে, অ্যাঙ্গেল অফ রিপোজ আমি খুব সহজে বের করতে পারতেছি। একটা হচ্ছে কি স্লাইডিং মেথড। স্লাইডিং মেথডের মধ্যে আইডিয়াটা কি, ধর আমি এই জায়গায় শো অবস্থায় এই জায়গার মধ্যে পাউডার রাখছি, পাউডার রাখার পরে আমি এই জিনিসটাকে আস্তে 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 উপরে তুলতে থাকবো, আমি দেখবো কোন অ্যাঙ্গেলে গিয়ে পাউডারটা স্লাইড করা শুরু করে। তাইলে যত বেশি অ্যাঙ্গেল লাগবে, তার মানে কি পাউডারের মধ্যে কোহেশন তত বেশি। এটা হচ্ছে কি স্লাইডিং মেথড। তারপর হচ্ছে কি রিভলভিং সিলিন্ডার মেথড। তাহলে মনে মনে করো একটা সিলিন্ডারের মধ্যে আমি পাউডারটাকে রাখছি, তো এই অবস্থায় ছিল, এরপরে আমি এটাকে রিভলভ করা শুরু করবো সিলিন্ডারটা। তাহলে সিলিন্ডারটা যখন রিভলভ করবে, তাহলে আমার পাউডারটা ভিতরে এরকম অ্যাঙ্গেল তৈরি মানে বাঁকা হয়ে যাবে না, কারণ যতক্ষণ মানে তার তো আকর্ষণ আছে, অনেক উপরে চলে গেলে আকর্ষণ ভেঙে সে সামনে নিচে এসে পড়ে যায়, তাই না? কথাটা কি বুঝতে পারতেছিস জিনিসটা, কল্পনা আসতেছে? বোঝা যাচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা দিয়ে আমি হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রিপোজ বের করতে পারি। আরেকটা হচ্ছে কি ইন্টারনাল ফানেল। ফানেল উপায় কি, আমি উপর থেকে ফেলতেছি, নিচে একটা গর্ত আছে, আমরা দেখব এখানে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করার পরে গিয়ে সে গর্ত দিয়ে পড়ে যায়, এর এক পর্যন্ত নিজেরা ধরে রাখে। তো আইডিয়া সেম, যে আমার অ্যাঙ্গেল অফ রিপোজ যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এটা কাজে লাগবে। ঠিক আছে, তো দেখ এখানে একটা ইনফো দেওয়া যে পাউডার উইথ রিপোজ অ্যাঙ্গেল লেস দেন 40 ডিগ্রি ভালো ফ্লো করে। তো এগুলা নিয়ে আমি মোটামুটি কথা বলে ফেলছি। তো দেখ, অ্যাঙ্গেল অফ রিপোর্ট আমি হিসাব করবো কেমন, খুবই সিম্পল কথা, আমার এইচ আর আছে, তাহলে আমি টেন ইনভার্স দিয়ে খালি বের করে নিয়ে আসবো, এটা ছাড়া কোনো কিছু নেই। আরেকটা আছে হচ্ছে গিয়ে, এই আমার যে পাউডার আছে, এই পাউডারটার কিভাবে বের কর, টেনসাইল স্ট্রেস যেগুলো আছে ওইটা কিভাবে বের করা যায় তার উপরে একটু দাও। আচ্ছা, তাইলে এই টেনসাইল স্ট্রেসটা আমরা বের করবো কেমনে, আমরা করি গিয়ে কি, পাউডারটারে এরকম দেখ একটা ফিক্স সেকশন আছে, এই সেকশন দুইটা আর মুভিং সেকশনটা সবসময় এক জায়গার মধ্যে ছিল আর কি। তো এটাকে এক জায়গায় রেখে এটার উপরে আমরা পাউডার ছড়াই দিই। পাউডার ছড়াই দিয়ে আমরা টেনসাইল ফোর্সে টান দিই এটাকে, এবং আমরা দেখি যে কতটুকু ফোর্সের পরে গিয়ে আমাদের এই মুভিং সেকশনটা সামনে আগায় বা ইয়ারটুকু বের হয়। তাহলে এই মুভ করার মধ্যে আসলে বাধা দিচ্ছিল কে, পাউডার গুলো এক জায়গার মধ্যে স্ট্যাক হয়েছিল, পাউডার গুলোর নিজস্ব আকর্ষণ আছে, আবার পাউডার গুলা ওর সাথে এডিশন আকর্ষণও আছে। তাহলে এই সবগুলো কিসের, টেনসাইল ফোর্সের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো এইটা দিয়ে আমরা শিয়ার স্ট্রেস হিসাব করতে পারি পাউডারের। তো দেখ, এখানকার সবগুলো আলাপে আমি করতেছি পাউডারের গুণগত মান বা ফ্লোয়েবিলিটি বোঝার জন্য। তো এরপরে প্যাকিং নিয়ে আলাপ করছে যে প্যাকিং এর পোরোসিটি কিরকম। দেখ, উপরটা হচ্ছে গিয়ে আমার যতটুকু জায়গার মধ্যে অ্যাকচুয়ালি পাউডার আছে সেটা, আর নিচেটা হচ্ছে গিয়ে আমি জেনারেলি যতটুকু পাউডারের রো বলতেছি সেটা। তো
আমার কথার কথা আমি বললাম যে 1 বর্গ মিটার এলাকার মধ্যে আহ আমার ঘনত্ব হলো গিয়ে 4, কিন্তু দেখা যায় মাঝখানে ফাঁকা টুকা জায়গা আছে। তো ওই ফাঁকা জায়গাটা বের করার জন্য আমি 1 - ρ b/ρ করবো। তো ρ/b কি, যেসব জায়গার মধ্যে আমার আহ ইয়ে আছে, পাউডার আছে, ওটার ঘনত্ব অ্যাকচুয়াল মানে প্রোডাক্ট হোল্ড করতেছে ওটার ঘনত্ব, আর রো হচ্ছে গিয়ে এভারেজ আমি যে ঘনত্বটা বলি সেটা। ওকে, তো এখানে আমার সেই অ্যারেগুলার কথা বলছে যে এই যে দেখ কিউবিক, হ্যাঁ কিউবিক এর ছিল, তো ওইটার মধ্যে 46% ভয়েড স্পেস থাকে, খালি জায়গা থাকে। আর আমরা যখন রম্বোহেড্রাল প্যাকিং এ থাকে তখন এটা 26% প্যাকিং মানে স্পেস থাকে। গেল। আচ্ছা, প্যাকিং অফ পাউডারটা এখন দেখ, এইখানে যেটা নিয়ে আলাপ করছে সেটা হচ্ছে প্যাকিং অফ পাউডারটা কার উপরে ডিপেন্ডেন্ট। এখন দেখ, যে শর্টটা এরকম, মনে কর তোরে আমি বললাম যে আচ্ছা এই বেডটার উপরে তুই পাউডার ঢালবি, তুই করলি কি কি অনেক আস্তে আস্তে পাউডার ঢালতেছস। তো প্রথম স্তরটা এসে পড়ছে, ও সেটেল হওয়ার জন্য টাইম পাইছে। তো ও করলো কি বিভিন্ন চিপা চাপায় গিয়ে ভালো মতন বসে গেল। আবার পরেরটা দিলি, এরপরটা এসে করলো গিয়ে কি ওই রম্বোহেড্রালের মতো যত ধরনের চিপা চাপায় যাওয়া সম্ভব ছিল সব জায়গায় গিয়ে বসে গেছে। তো আমি যদি স্লো পোরিং করি তো দেখা যায় কি ভিতরের এইসব ফাঁকা জায়গা অনেক কম থাকে। তো আমার পোরোসিটি কি হয়, অনেকটুকু কমে যায়। ঠিক আছে, গেল। এই যে স্পিড অফ অপারেশন আর ডিগ্রি অফ এজিটেশন, এজিটেশন মানে কি, কি আমি কতটুকু ঝাঁকাচ্ছি তার উপরে, মানে ধর আমি পোরিং এর পাশাপাশি ঝাঁকাচ্ছি, ঝাঁকাইলে কি হয় অনেক বেশি সংখ্যক ভিতরে মানে স্পেস গুলো সে বন্ধ করে দেয়। আচ্ছা, তো কুইক পোরিং এ জাস্ট তার উল্টাটা হবে, এটা তো তোরা বুঝতেছিস যে আমি এত ফাস্ট দিছি যে ভিতরে যাওয়ার টাইমে পায় নাই। ও ধর এটার উপরে ও পড়ছিল, তো ইউজুয়ালি গোলের উপরে গোল পড়লে কি হয় যে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু এর পরের স্টেপটা এত তাড়াতাড়ি চলে আসছে যে ও আর মুভমেন্ট করার টাইম পায় নাই, বা এরকম একটা জায়গায় পড়ে তার মুভমেন্ট করার জায়গাটা থেমে গেছে। তাহলে আমার কি হবে, প্যাকিং টুকুর মধ্যে অনেক ভিতরে অনেক ইয়ে থাকবে, স্পেস থাকবে। তো এরপরে দেখ আমার দুইটা পদ্ধতি দেওয়া আছে, সেটা হচ্ছে গ্র্যানুলেশন। গ্র্যানুলেশন কি, আমি আহ পাউডারটারে তো ছোট 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 গ্র্যানিউল হিসেবে দেখি আমরা, তো আর এটারে ওই একদম পরমাণু লেভেলে দেখি না। এই গ্র্যানুলেশনটা দুই ভাবে করা যায়, আমি আসলে গ্র্যানুলেশন দুই পদ্ধতি না, মানে গ্র্যানুলেশনটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে গিয়ে কি হ্যাঁ, একটা হচ্ছে কি রোলার কম্প্যাকশন, একটা হচ্ছে কি স্লাগিং। ও সরি, একটা হচ্ছে কি ওয়েট গ্রানুলেশন, একটা হচ্ছে কি ড্রাই গ্রানুলেশন। ড্রাই গ্রানুলেশনের উপায় হচ্ছে কি উপরের দুইটা। তো দেখ ওয়েট গ্রানুলেশনের মধ্যে আমরা কি করব, আমরা একটা লিকুইড বাইন্ডার ব্যবহার করব। তো আমার একদম মিহি পাউডারের থেকে ছোট যেটা ছিল ওইটার উপরে আমরা লিকুইডটা দিছি। লিকুইডটা দেওয়ার পরে ওই জিনিসটা একসাথে মিক্স হয়ে যাওয়ার পরে পেস্ট টেস্ট করছি, ইয়া হয়েছে, তখন এটা দেখা গেছে যে পাউডার আকারে বের হয়ে আসছে। এটা হচ্ছে কি ওয়েট গ্রানুলেশন। আর ড্রাই গ্রানুলেশনের মধ্যে আমার ওই মিহি দানাটা আমি করবো গিয়ে কি দুইটা রোলার বল বা প্রেসার দেওয়ার কিছুর মধ্যে দিয়ে আমি ওরে পাঠাই দিব। ওই স্টিল মিলের মধ্যে যেটা হয় আর কি, যে অনেক একদম গ- মানে একদম গরম লোহাটা আসে, দুইটা রোলারের মাঝখান দিয়ে যখন যায় তখন দেখা যায় যে রড বা ইয়া তৈরি হয়ে যায় এরকম ভাবে। তো এটা হচ্ছে কি আমার ড্রাই গ্রানুলেশন। তো এই ড্রাই গ্রানুলেশনটারে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে গিয়ে এই রোলার দিয়ে কম্প্যাক্ট করা যায়, অথবা হচ্ছে গিয়ে স্লাগিং করা যায়। তো রোলার কম্প্যাকশনের মধ্যে এটা কি, যে এটার ভিতরে যাচ্ছে, আমি রোলার ঘুরতেছে, এটা আস্তে 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 এগুলো একদম কম্প্যাক্ট কম্প্যাক্ট এই ওই যে রডের দেখবি ফেসবুকের মাঝে একটা রিল আসে যে এক শ্রমিক ইয়ে টাইনা, মানে এটা মাঝখান থেকে টেনে জিনিসপত্র নিয়ে আসতেছে এই টাইপের। আর ট্যাবলেট কম্প্রেশনের মধ্যে কি হবে, আমি কতটুকু মিহিয়া ছিল ওইটার একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কি করবো, আমি একটা কম্প্রেসর দিয়ে এমন প্রেস করব যে ওটা একটা ট্যাবলেটের সাইজে তৈরি হয়ে চলে আসবে। এটা হচ্ছে কি ড্রাই গ্রানুলেশন। আর ওয়েট গ্রানুলেশনের প্রসেসটা তো বুঝতেছি যে বাইন্ডার গুলো আসছে, ওরা আস্তে আস্তে কাছাকাছি আসা শুরু করছে, তারপর সলিড ব্রিজ তৈরি করছে, ফাইনালি অ্যাগ্লোমারেট হয়ে গেছে। তাই এগুলো আসলে খুবই কমন সেন্সের আলাপ আর টাইপের জিনিসপত্র। তো দেখ এটা হচ্ছে কি আমাদের লেকচার 2। যেসব কথাবার্তা বলছি এগুলোর মধ্যে কোনো ঝামেলা আছে? না, মোটামুটি বোঝা গেছে আর কি। হ্যাঁ, তো সহজ। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ এগুলা তুই খালি এখন এটা মাথায় রেখে জাস্ট খালি রিডিং করে ফেলিস, দেখবি যে এটা আসলে তেমন কোনো কিছুই না, পড়ে ফেলতে হবে। তো দেখ আমরা স্লাইড 5টা শুরু করি। লেকচার 1 কি পড়াইছিস আগে আগে? না না না, আজকেই প্রথম বসতেছি আমি, ছোটগুলো আগে শেষ আচ্ছা, করতে হচ্ছে 2 5 বুঝতে আর পারছি। এরপরে 4 1 দিয়ে এই করবো। তিন তিনের মনে তিন সব রেখে থেকে বড়। হ্যাঁ, তিন তিন লাস্টে গিয়ে একটু সময় নিয়ে করবো আর কি। আমি সৃজা ম্যামেরটা নিজে পড়তেছিলাম, তো সৃজা ম্যামের লাস্ট এনএমআরটা পড়া বাকি আছে। এনএমআরটা একটু দেখি, এরপরে এরপরে আচ্ছা, যে ট্রাই করবো। ওই কেমিক্যাল যেগুলো ওগুলো একটু বোঝার আছে।
হ্যাঁ হ্যাঁ, ওগুলাই ওটা বোঝা থাকার কারণে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বেটার, নাইলে ভাই এইগুলা অত্যাচার মানে ওনার আহ, এই পার্টটার মধ্যে খুবই জিনিসপত্র মানে মুখস্থ জিনিসপত্র হুম। ব্রেনের উপর দিয়ে পেরা যায়। আচ্ছা, তো দেখ আমাদের এই গ্রাফটা আসলে অনেকবার কাজে লাগবে। এটা আসলে আমি গতকালকে দেখবি গ্রুপের মধ্যে একটা বই দিয়ে দিয়েছিলাম, এই বইটার চ্যাপ্টার 5 থেকে ম্যাম এগুলো নিয়েছে। চ্যাপ্টার 5 অনেক কিছু আছে, ম্যামের তুলনায় অনেক কম জিনিসই পড়াইছে। তো এইটার মধ্যে দেখ, এটা একটা গ্রাফ। এটা আমি আমার প্লাস রক্তের মধ্যে ঔষধের যেই ঘনমাত্রাটা, এটা যদি আমি ওষুধ খাওয়ার পরে টাইম টু টাইম এটাকে প্লট করি, তাহলে আমি গ্রাফটা পাই। তাহলে দেখ একটা সময় পর্যন্ত পিকে যাচ্ছে, এরপর আস্তে আস্তে নেমে যাচ্ছে। এটা তো আসলে বোঝাই যায় যে আমি ওষুধটা খাইছি, ওষুধ খাওয়ার পরে এটা রিলিজ হইতে হইতে একটা পিক কনসেন্ট্রেশন পর্যন্ত গেছে। ফাইনালি গিয়ে তারপর কি হয়েছে যে আচ্ছা আমার এরপরে বডি থেকে আস্তে আস্তে ওষুধ বেরোনো শুরু হয়েছে, আবার রক্তের সিরাম থেকে টিস্যুর মধ্যে চলে যাওয়া শুরু হয়েছে। এই কারণে কি হয়েছে, আমার ঘনমাত্রাগুলো আস্তে আস্তে কমে গেছে। তো এখান থেকে যে জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে আমার এই কনসেন্ট্রেশনটা পিকে পৌঁছাইলো যেই সময়টাতে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে কতক্ষণ পর্যন্ত এটার ইফেক্ট থাকতেছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর আমার পিকে পৌঁছাইলে কত পর্যন্ত যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার এরিয়া আন্ডার কার্ভ কতটুকু, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর চারটার কথা বললাম, কি কি বললাম? আমার পিকে গেলে আমার ঘনমাত্রা কত হবে, এটা একটা ইম্পর্টেন্ট। যে পিকে যেতে সময় কতক্ষণ লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে কতক্ষণ সময় পর্যন্ত আমার বডিতে তার ইফেক্ট থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট। আর ফাইনালি এরিয়া আন্ডার কার্ভ, এই চারটা জিনিস ইম্পর্টেন্ট। তো কেন ইম্পর্টেন্ট বলতেছি চারটা জিনিস? দেখ আমার দুইটাই আছে। একটা হচ্ছে মিনিমাম, একটা নাম নেই কি, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন বা এমইসি। আরেকটা হচ্ছে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে কি এমটিসি। এমটিসি, এটা মনে হয় নিচে আছে। হ্যাঁ, তাহলে দেখ এমটিসি এটা, এমইসি এটা। তাইলে এটা ক্রস করে গেলে আমার শরীরের জন্য খারাপ, আর এমইসি ক্রস না করলে আমার বডির জন্য কোনো লাভ নেই। তাহলে আমার পিকটার হাইটটা যাতে এটার মাঝখানে থাকবে, এটা আমার জন্য এনশিওর করা জরুরি। দ্যাটস ওয়াই এটা আমার কাজে লাগবে। তাইলে এই সময়টুকু আমার কাজে লাগবে কেন? আমার বডিতে তার ইফেক্ট কত দ্রুত হবে এটা আমার বুঝতে হবে, এই অনুযায়ী আমাকে ডোসেজ সেট করতে হবে। এটার জন্য একটা ইম্পর্টেন্ট। আবার কতক্ষণ পর্যন্ত তার ইফেক্টটা থাকবে, ইফেক্টটা অ্যাকচুয়ালি থাকতেছে দেখ এখান থেকে এই সময় পর্যন্ত, বাকি সময় পর্যন্ত ইফেক্ট নাই। তাহলে যখন, তাহলে দেখ তুই হিসাব করে যে 2 ঘন্টা সময় ছিল এটা, 10 ঘন্টা সময় এটা। তার মানে এই ওষুধটা তো তোর শরীরে 8 ঘন্টা কাজ করতে পারে। তাহলে তোর যদি 24 ঘন্টার জন্য ওষুধ দেওয়া লাগে, তাহলে তোর দিতে হবে কয়টা, 3টা ট্যাবলেট। তুমি 8 ঘন্টা 8 ঘন্টা পর পর ওষুধ খাবা। জিনিসটা কি বুঝছিস? তো এই কারণে হুম। এই টাইম দুটা ইম্পর্টেন্ট। আর ফাইনালি আমার লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এরিয়া আন্ডার কার্ভ। এখন দেখ আমার ওয়াই অক্ষে আছে হচ্ছে কি গ্রাম পার লিটার, এই টাইপের জিনিসপত্র। তার মানে কি M/V, মাইক্রোগ্রাম পার মিলিলিটার। আর হ্যাঁ, আর এই জায়গার মধ্যে আছে হচ্ছে কি আমার টাইম। তো এই দুটাকে যদি আমরা গুণ করি, M/T/V, এটা টোটাল বোঝাইতে হচ্ছে কি আমার বডির মধ্যে কতটুকু পরিমাণ ঔষধ গেছে। এটা জানি কেমন জিনিসটা বুঝছিলাম আমি, আর না এই মুহূর্তে হঠাৎ করে জিনিসটা ভুলে গেছি। আমি তোরে দেখা একবার বলবো কি, তারা দেখি নিচে আছে নাকি। আচ্ছা, এটা যদি আমার মনে পড়ে এটা আমি আরেকবার বলবো যেটা কিভাবে আসছে। সোজা কথা মনে রাখবি যে আমার এই জায়গাটার নিচে যে এরিয়াটা, এই এরিয়াটা বোঝায় যে আমার বডির ভিতরে আমি টোটাল কত গ্রাম ঔষধ পাঠাইছি সেটা। ঠিক আছে, গেল। তো এই আচ্ছা আচ্ছা, তাহলে কি যেন বললি তুই, ওই যে 24 যেন 8 ঘন্টা পর কিভাবে বুঝে এমএসসি আর এমটিসি থেকে? এমইসি হচ্ছে গিয়ে কি আমার এতটুকু উপরে বা এতটুকু থাকতে হবে যাতে আমার বডিতে ইফেক্ট হয়। তাহলে দেখ 2 ঘন্টা সময় আমার এমইসি তে পৌঁছাইছে আর 10 ঘন্টা সময় এমইসি থেকে নেমে যাচ্ছে। তাহলে আমার বডির মধ্যে এমইসি থেকে বেশি ছিল কতক্ষণ, 8 ঘন্টা ছিল না, 2 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ। তাহলে 8 ঘন্টা পর্যন্ত যদি ও কাজ করে, তাহলে তোর 24 ঘন্টার মধ্যে আট কয়টা ওষুধ, ঘন্টা পর পর দিতে হবে, বুঝতে পারছি। 3টা ওষুধ দেওয়া লাগে। আচ্ছা, এটা গেল। তো এই এরিয়া আন্ডার কার্ভের যে আলাপটা, এটা কাজে লাগে হচ্ছে কি আমার বায়ো অ্যাভেলেবিলিটি বের করতে। তো ইন্ট্রাভেনাস ইনজেকশন দিলে আমার সর্বোচ্চ ওষুধটুকু আমি একদম সাথে সাথে রক্তে পেয়ে যাই। তাহলে আমার ইন্ট্রাভেনাসের জন্য আমার এরিয়া আন্ডার কার্ভ হচ্ছে কি আমি টোটাল কতটুকু ওষুধ দিছি সেটার পরিমাণ। আর ওরালের এরিয়া আন্ডার কার্ভটা যদি আমরা উপরে নেই, তাহলে ভগ্নাংশটা কি মিন করবে যে ওরালটা আমার ইন্ট্রাভেনাসের তুলনায় কত পার্সেন্ট আমাকে সাপ্লাই করতে পারতেছে সেটা।
সো এটা আমি বলে ফেলছি, আমার এই জায়গার মোটামুটি পার্ট শেষ। আমাদের এই মানে এই স্লাইডটা আসলে ছোটই তো, তা এটার মধ্যে খুব বেশি জিনিসপত্র নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ফার্মাকোকাইনেটিক ক্যালকুলেশনের মধ্যে একটা কম্পার্টমেন্টালাইজেশন নামে একটা বিষয় আছে। তো কম্পার্টমেন্টালাইজেশন হিসাবটা কি, যে আমার বডির ভিতরে আমরা যদি পড়ি, আমরা নিচে একটা জিনিস পড়ে আসি। দেখ, আমার ঔষধটা আমি খাবো, পেটে যাবে, পেটের থেকে এটা শোষিত কয়েক জায়গায় হইতে পারে। আমার স্টমাকেও হইতে পারে, অন্ত্রেও হইতে পারে। তাহলে স্টমাক আর অন্ত্রের চারদিকে যে প্লেক্সাস গুলো আছে, মানে ব্লাড যে কৈশিক আকারে এগুলো দিয়ে ঘিরে রাখছে, এইটা থ্রুতে প্রথমে ব্লাডে চলে যাবে। তো ব্লাডে চলে গেলে এই ব্লাডটার থেকে ঔষধটা কই যাবে, আমার সারা বডিতে যাবে। তার মানে প্রত্যেক টিস্যুর কাছে ব্লাডটা ঔষধটাকে নিয়ে গেল। তো এইখানে আমাদের কম্পার্টমেন্টের মধ্যে দুইটা কম্পার্টমেন্ট ভাগ করা হয়। একটা হচ্ছে গিয়ে কি সেন্ট্রাল কম্পার্টমেন্ট, আরেকটা হচ্ছে পেরিফেরাল কম্পার্টমেন্ট। তো সেন্ট্রাল কম্পার্টমেন্টের মধ্যে থাকে আমাদের ব্লাড, ফুসফুস বা এই ধরনের জিনিসপত্র। আর পেরিফেরাল কম্পার্টমেন্টের মধ্যে থাকে আমার বডির যত টিস্যু আছে। তার মানে আমি যেসব জায়গার মধ্যে ওষুধগুলো পৌঁছাইতে চাই, তারা হচ্ছে কি আমার পেরিফেরাল কম্পার্টমেন্ট। তো এইখান থেকে কিছু জিনিসপত্র আছে। একটা হচ্ছে কি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাহলে দেখ, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি, যতটুকু জায়গার মধ্যে আমার ওষুধটা ছড়ায় আছে। এখন তুই কোনো একদিন অঙ্ক করতে গিয়ে পাইলি যে তোর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে কি 4 লিটার। 4 লিটার যদি হয়, তার মানে দেখা যাবে তোর বডির প্লাজমা সাইজ হচ্ছে কি 4 লিটার। তার মানে ওষুধটা আসলে প্লাজমার মধ্যে আছে, তোর বডির মধ্যে আর ছড়ায় নাই। তাহলে আমার যদি ভলিউম ডিস্ট্রিবিউশন ছোট হয়, তাহলে বুঝতে হবে কি যে আমার ইয়েটা আহ ওষুধটা কই কনফাইন্ড হয়ে আছে, আমার প্লাজমার মধ্যে কনফাইন্ড হয়ে আছে। ঠিক আছে? আচ্ছা, মোস্ট ড্রাগস গুলা প্লাজমার মধ্যেই আছে। তাহলে উল্টাটা হবে কখন, হাই ভলিউম অফ ভিডি যদি হয়। ভিডিটা কি, যে আমার ডিস্ট্রিবিউশন ভলিউমটা। দেখ, যদি 28 লিটার হয়, তার মানে কি আমাদের বডির মধ্যে পানি থাকে হচ্ছে কি কত, 42 লিটার। 42 লিটারের মধ্যে 28 লিটার হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল, না না, মানে ওই একদম আরে কোষ্ঠের মধ্যে ছড়ানো থাকে। আর বাকি 14 লিটার থাকে হচ্ছে কি বিভিন্ন জায়গার মধ্যে। আমি কি ভুলভাল বলতেছি? ইন্টারসেলুলার। হ্যাঁ, ইন্টারসেলুলার। হ্যাঁ, ইন্টারসেলুলার হচ্ছে কি 14 লিটার, আর 28 লিটার হচ্ছে ইন্টারস্টিশিয়াল। সোজা কথা। তাহলে তোর যদি 28 লিটার চলে আসে ভিডিটা, তাহলে আমার ইয়েটা কি বুঝাইলো, যে আমার বডির মধ্যে একদম সে ইন্টারস্টিশিয়াল পর্যায়ে পর্যন্ত ছড়া যেতে পারছে। দেখি মাঝখানে কোনো কিছু কি মিস করে গেছি? না। তো দেখ, এই জায়গার মধ্যে এখন জিনিসপত্র বুঝলে একটু করবি। তাহলে দেখ, ড্রাগটা আমার যে সেন্ট্রাল কম্পার্টমেন্টটা, তার মানে ব্লাডের মধ্যে যে পারফিউজ হইলো, ওই পারফিউজ হওয়াটারে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে করতে পারি, রেট কনস্ট্যান্ট কে। তাহলে সিপিটা কি, আমার সেন্ট্রাল কম্পার্টমেন্টের যেই মানে কনসেন্ট্রেশনটা আছে সেটা ভিডিতে বললামই। আর কে এলিমিনেশন, তার মানে এই সেন্ট্রাল কম্পার্টমেন্ট থেকে আমার যে ড্রাগটা বের হয়ে যাবে, ওইটার তো একটা কে এলিমিনেশন থাকবে। তো দেখা যায় যে এটা আসলে ই টু দি পাওয়ার মাইনাসের কে টি, এই টাইপের একটা ফলো করা শুরু করবে সামনে গিয়ে। ভালো কথা। তো আচ্ছা, এইসব জিনিসপত্র গুলাই করতেছিলাম। আচ্ছা, ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা আমরা কেমনে বের করি? ডোজ অফ দ্য ড্রাগ বাই হচ্ছে কি মেজার্ড কনসেন্ট্রেশন। তাহলে ডোজ অফ দ্য ড্রাগের মধ্যে কি থাকবে, গ্রাম। আর মেজার্ড কনসেন্ট্রেশনের মধ্যে কি থাকবে, গ্রাম পার লিটার। সোজা কথা। তো গ্রাম গ্রাম কাটা গিয়ে লিটারটা চলে আসবে, তার মানে কি আমার ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা চলে আসবে। খুবই সিম্পল আর কি। তো দেখ, এই ফার্মাকোকাইনেটিক ক্যালকুলেশনটার কথাই আমি বলতেছিলাম, যে এইটা আমার কত টি সময় পরে আমার ইয়ের মধ্যে কতটুকু কনসেন্ট্রেশন আছে সেটা বোঝা যাবে কি দিয়ে, সিপি ইজ ইকুয়াল টু সিপি নট ই টু দি পাওয়ার মাইনাস কে এল টি। তো কে এলিমিনেশনটা কি পড়ছিলাম, যে আমার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন থেকে এটা যে এলিমিনেট হবে, এটার যে কনস্ট্যান্টটা ছিল সেটা ছিল কে এলিমিনেশন। তো বুঝাই যায় যে এটা আসলে একটা ফার্স্ট অর্ডার মেনে চলতেছে, ডিফারেন্সিয়াল মেনে চলে। তো এখানকার এই ফার্মাকোকাইনেটিক ল, সিপি আর টি এর সাপেক্ষে যদি আমরা প্লট করি, তাহলে এটা একটা নেগেটিভ আসবে, বোঝা যায়। ফাইন, এটা নিয়ে ঝামেলা নাই। তো এরপরে যেটা আসে সেটা হইতেছে আহ আরেকটা 2 বা 3 কম্পার্টমেন্টাল অ্যানালাইসিস এর মধ্যে আমরা যাইতে পারি। সেটা হইতেছে ড্রাগটারে সেন্ট্রাল কম্পার্টমেন্ট থেকে আমি পেরিফেরাল কম্পার্টমেন্টে আমি হিসাব করতে পারি। কিরকম দেখ, আমি ড্রাগটা নিছি, এইটা বডির মেইন কয়েকটা অর্গান আর ব্লাডের মধ্যে পৌঁছাইছে, এটা হচ্ছে কি সেন্ট্রাল কম্পার্টমেন্ট।
সেন্ট্রাল কম্পার্টমেন্ট থেকে সারা বডিতে যখন পৌঁছে যাবে ওইটাকে আমি বলবো কি কি পেরিফেরাল কম্পার্টমেন্ট, ঠিক আছে? তাহলে পেরিফেরাল কম্পার্টমেন্ট যদি আমি বলি এটাকে, তাইলে সেন্ট্রাল কম্পার্টমেন্ট থেকে আগে ছিল হচ্ছে গিয়ে শুধুমাত্র এলিমিনেশন হইতো। তাহলে এলিমিনেশন না হয়ে সেন্ট্রাল থেকে পেরিফেরালে যাওয়ার জন্য আমার একটা কি আছে, এলিমিনেটিং কনস্ট্যান্ট আছে। আবার পেরিফেরাল থেকে সেন্ট্রালে আসা ব্যাক করতে পারে, এটাও তো হইতে পারে, ওইটার জন্য একটা কনস্ট্যান্ট থাকবে। এই সবগুলোকে আমরা কি করবো, বিবেচনায় নেব। এখন তো দেখ, আমার সেন্ট্রাল কম্পার্টমেন্টের মধ্যে কি কি আছে, ব্লাড আছে, এক্সট্রাসেলুলার স্পেস এবং অর্গান উইথ গুড ব্লাড পারফিউশন, তার মানে মেইন যে অর্গান গুলোর কথা আছে। আর পেরিফেরালের মধ্যে কি আছে, যেটার মধ্যে আমার সকল টিস্যুজ আছে, অর্গানস আছে, স্কিন, বোন, ফ্যাট, এসব ভুংবাং জিনিসপত্র আছে। তো এই জায়গার যে গ্রাফটা, এটা দেখানোর জন্য একটা একটু ইয়ে দেখাইতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমি একটু শেয়ারটা অফ করে আমি একটা গ্রাফ দেখাবো, তাহলে একটু জিনিস বুঝতে সুবিধা হবে। তারা দেখা যাচ্ছে না? হ্যাঁ। হ্যালো। আচ্ছা, আমি যেটাতে যাইতে চাচ্ছি সেটা কই, ডেসমোস ডেসমোস ডেসমোস, আরে ওই যে রাইট সাইডে, রাইট সাইডে কয় নাম্বার হতে বলতো? নিচে থেকে 2 নম্বর। এই যে সহজ কাছে। তাইলে দেখ, এখানে আমার দুইটা গ্রাফ আমি একটু দেখাই। সেটা হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাসের এক্স শুরু, আর ই টু দ্য পাওয়ার মাইনাসের 2x বা 5x, ই টু দি পাওয়ার মাইনাসের 5x। আর এই দুইটার একটা যোগফল আমরা যদি একটু দেখি, আচ্ছা, এইটার মধ্যে আমার আনার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে, দেখ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা লালটা, এটা মোটামুটি ধীরে ধীরে যায়। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাসের 5x এর গ্রাফটা কি অনেক ফাস্ট নামছে। আরেকটা জিনিস একটু খেয়াল কর, আমি যখন দুজনকে যোগ করছি, আমার ইয়েটা আহ, মানে রেজাল্টেন্ট যেটা, এটা হচ্ছে কি সবুজটা। সবুজটা শুরুর দিকে খেয়াল কর, এটা অনেক স্টিপ ভাবে নামছে, যেটা কিনা নীলটার সাথে মোটামুটি মিলে। তার মানে ফার্স্ট যেটা নামতেছিল ওটার এখানে ভালো প্রভাব আছে। যেই মুহূর্ত থেকে নীলের প্রভাব মোটামুটি নাই হয়ে গেছে, নীলটা দেখ একদম টোটালি লালটারে ফলো করা স্টার্ট করছে, তাই না? তো হ্যাঁ। এই এই আলাপটুকু আমি কেন দিলাম, আমি দিছি এটা এই পার্টটুকু বোঝার জন্য। দেখ, আমার সেন পেরিফেরাল যে কনসেন্ট্রেশনটা, এটারে মডেল করা হয় এরকম দুইটা ই টু দি পাওয়ার এর সাহায্যে। কেন? দেখ, এটার মধ্যে দুইটাই আছে, একটা হচ্ছে কি ইনিশিয়াল ডিস্ট্রিবিউটিভ ফেজ, আর একটা হচ্ছে কি পোস্ট ডিস্ট্রিবিউটিভ ফেজ বা এলিমিনেশন ফেজ। তাহলে এলিমিনেশনটা অনেক স্লো হয়, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা আসলে কি ছিল, এলিমিনেশনের গ্রাফ ছিল। আর আমি ওষুধটা খাওয়ার পরে বডিতে ছড়া যাওয়ার জিনিসটা অনেক বেশি ফাস্ট, তাহলে এটাকে আমি কি বলতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস 5x এর গ্রাফটা। তো এই গ্রাফটার মধ্যে শুরুতে যে অনেক দ্রুত নামলো, এটা কিসের জন্য হলো, ইনিশিয়াল ডিস্ট্রিবিউটিভ। তো ধরে নিলাম এইটা এই টু দি পাওয়ার মাইনাসের এটি, তাহলে এর মানটা দেখা যাবে বেশ বড়, যার কারণে বেশ দ্রুত নামছে। আর এরপরে পোস্ট ডিস্ট্রিবিউটিভটা কি হয়েছে, এই বি প্লাস ই টু দি পাওয়ার মাইনাসের, সরি, বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাসের বিটির জন্য নামবে। জিনিসটা কি বুঝছিস ওই গ্রাফটার সাথে মিলাইলে, যে কেন এটা আস্তে আস্তে কমে গেল বা ইয়ে হলো? হ্যাঁ। তো এটা কাজে লাগবে। ইউনান আসিস? হ্যাঁ আছি। তো গেল। তো এই হাফ লাইফ তো বোঝা যায় যে আমার ওই এলিমিনেশনের, আমরা সেই বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি যে লন টু বাই আমার ওই ল্যামডার উল্টাটা হবে। তো হাফ লাইফ নিয়ে কথা বলার আসলে তেমন কোনো কিছু নাই। তো কথা হচ্ছে যে তিনটা মেইন মেকানিজম যেটা দিয়ে আসলে বডি থেকে ড্রাগটা রিমুভ হয়, একটা হচ্ছে হেপাটিক মেটাবলিজম। আমাদের লিভার কিন্তু অনেক ওষুধ ভেঙে ফেলে। রেনাল এক্সক্রিশন, আমি আমার কিডনি বের করে দেয়। আর বাইল আর যদি আমার ড্রাগটা চলে যায়, বাইলটা কই থাকে ভেবে দেখতো, আমাদের কিডনির আশেপাশে। তো বাইলের মধ্যে গেল, বাইল ডাক দিয়ে কিডনি সিকুয়েশনের সাথে এটা কই যাবে, ইন্টেস্টাইনে চলে যাবে। ইন্টেস্টাইনে চলে যাওয়া মানে সে আর মানে খুব ভালো, মানে কম পসিবিলিটি যে সে আর ইয়া হবে, কি বলে, অ্যাবজর্পশন হয়ে আমার শরীরে আসবে। সে দেখা যাবে আমাদের ফিসিসের সাথে বের হয়ে চলে যাচ্ছে। আচ্ছা,
তো আরেকটা হচ্ছে বলতেছে যে এই এলিমিনেশনটাকে ইউজ করার জন্য একটা টোটাল বডি ক্লিয়ারেন্স নামের একটা টার্ম ইয়ে করছে। তো দেখ এই বডি ক্লিয়ারেন্সটা কিসের দুটার গুণফল? একটা হচ্ছে কি ভিডি ইন্টু হচ্ছে কি কি কে এল এর গুণফল। তাহলে কে এলিমিনেশন কি ছিল? আমার এলিমিনেশন কনস্ট্যান্টটা। আর ভিডি কি ছিল? আমার যতটুকু জায়গার মধ্যে মানে আমার যে ডিস্ট্রিবিউশনের ইয়া পার্টটা ছিল সেটা হচ্ছে কি আমার ভিডি। তো এই সূত্রগুলো ম্যাডাম দিছে। তো এই বইটা থেকে ম্যাডাম ইয়ে করছিল। আমি 11th এডিশন পাই নাই, 9th এডিশনটা দিছিলাম। তো ওই চ্যাপ্টার 5 এর মধ্যে আসলে অনেক জিনিসপত্র যেগুলো আসলে দরকার নেই। তো এই জিনিসপত্রগুলোই ছিল এই চাপ বইটা থেকে অঙ্ক করিস। ঠিক আছে? তো আমার স্লাইড 2 আর স্লাইড 5 মোটামুটি এখানে শেষ, বুঝছিস? হ্যাঁ। আহ, আচ্ছা, ম্যামের মানে মেইন কি, মানে মেইন বই কি এটাই ফলো করে মানে সবগুলো স্লাইডের জন্য? ম্যাম স্লাইডের জন্য কি মানে বাকিগুলোর জন্য আমি আসলে পড়িনি। বাকিগুলো আসলে দেখছি যে স্লাইড আসলে সাফিসিয়েন্ট, এর উপর সাফিসিয়েন্ট, এরপর আর তেল ছিল না যে বই দেখবো। তো আমি রেগুলেটর অফ করলাম যেহেতু আমাদের মেইন পার্টটুকু হয়ে গেছে। অফ করে দিই। এটা গেল।